হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নতুন বছরের দ্বিতীয় দিনে আজকে আর্টিকেলসের দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। গতকালকে আর্টিকেলসের প্রথম ক্লাসটা ছিল, সেখানে কি আলোচনা করেছিলাম? আর্টিকেলস বাংলায় পদাশ্রিত নির্দেশক এই ব্যাকরণ হিসেবে কাজ করে, অর্থাৎ ইংরেজিতে যেটা আর্টিকেলস সেটা হচ্ছে বাংলায় পদাশ্রিত নির্দেশক। আর্টিকেলস সবসময় নাউনের পূর্বে বসে, নাউনকে সুনির্দিষ্ট করে, অথবা নাউন সাধারণ কিনা সেটা বোঝায়। নাউন সুনির্দিষ্ট অথবা নাউন সাধারণ কিনা এই জিনিসটা বোঝায় হচ্ছে আর্টিকেলস। তাহলে আমরা জানি পার্টস অফ স্পিচের ক্লাসে আমরা শিখেছিলাম নাউনের যে অবস্থা বোঝায় সে হচ্ছে অ্যাজেক্টিভ, অর্থাৎ আর্টিকেলস সবসময় অ্যাজেক্টিভের কাজ করে। আর্টিকেলস দুই প্রকার, ডেফিনেট আর্টিকেলস, ইনডেফিনেট আর্টিকেলস। ডেফিনেট আর্টিকেলস হচ্ছে দা, আর হচ্ছে ইনডেফিনেট আর্টিকেলস হচ্ছে এ বা অ্যান। এগুলো গতকালকে ক্লাসে ছিল, আমি তোমাদেরকে একটু মনে করানোর জন্য বলছি। তো ডেফিনেট আর্টিকেলস হচ্ছে দা, এটা হচ্ছে কোনো শব্দের সাথে যদি টিটা খানাখানি যোগ করা যায় তাহলে আমরা ডেফিনেট আর্টিকেলস বা দা ব্যবহার করতে পারি। যেমন সূর্যটি পূর্ব দিকে ওঠে। আর কোনো শব্দের সাথে যদি একটি, একটা, একখানা, একখানি যোগ করা যায় তবে সেই শব্দের আগে এ বা অ্যান বসে। এখন কথা হচ্ছে কোথায় এ বসাবো, কোথায় অ্যান বসাবো। যে শব্দের আগে এ বা অ্যান বসবে ওই শব্দের প্রথম অক্ষরটার সাউন্ড শুনতে হবে। যদি শব্দের প্রথমে যদি ভাওয়েল থাকে, আমরা নর্মালি জানি, তাহলে অ্যান বসে। আর শব্দের প্রথমে যদি কনসোনান্ট থাকে তাহলে এ বসে। কিন্তু কথা হচ্ছে শব্দের প্রথমে ভাওয়েল আছে কিন্তু সাউন্ড দিচ্ছে কনসোনান্ট। শব্দের প্রথমে ভাওয়েল আছে কিন্তু সাউন্ড দিচ্ছে কনসোনান্ট। যেমন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির ইউ এর উচ্চারণ হওয়ার কথা ছিল আ বা রস্যু, গতকালকের ক্লাসে বলেছি, কিন্তু ইউনিভার্সিটির ইউ উচ্চারণ দিচ্ছে ইউ, ইউ এর মতন উচ্চারণ করছে। তাহলে ইউনিভার্সিটির ইউ ভাওয়েল হওয়া সত্ত্বেও তার সাউন্ড যেহেতু কনসোনান্ট, তাহলে সেখানে বসতেছে হচ্ছে এ ইউনিভার্সিটি, এখানে অ্যান বসছে না। আবার একইভাবে শব্দের প্রথমে আছে কনসোনান্ট, তাহলে তো বসার কথা এ, কিন্তু শব্দের প্রথমে কনসোনান্ট থাকলেও কিন্তু তার সাউন্ডটা যদি ভাওয়েলের মতন দেয় তাহলে সেখানে বসার কথা হচ্ছে অ্যান। যেমন অনেস্ট, এইচ, এইচ ও এন ই এস টি, এখানে অনেস্ট, অনেস্ট হচ্ছে গিয়ে শব্দের প্রথমে আছে কিন্তু কনসোনান্ট, কিন্তু সাউন্ড করতেছে হচ্ছে ভাওয়েলের মতন। যেমন আওয়ার, এইচ ও ইউ আর, আওয়ার, আওয়ার মানে হচ্ছে ঘন্টা, এখানে হওয়ার কথা ছিল হাওয়ার, কিন্তু হাওয়ার তো উচ্চারণ না, উচ্চারণ হচ্ছে আওয়ার, এইচ ও ইউ আর, আওয়ার। এখানে এই আওয়ার যেহেতু যেহেতু হচ্ছে ভাওয়েল সাউন্ড দিচ্ছে, তাহলে এখানে এ না বসে অ্যান বসবে, যদিও শব্দের প্রথমে কনসোনান্ট আছে কিন্তু সাউন্ড দিচ্ছে ভাওয়েলের মতন। এই ছিল গতকালকের ক্লাসে। আজকে দ্বিতীয় ক্লাসে যাই। দ্বিতীয় ক্লাসে আমরা এ বা অ্যানের ব্যবহারটা শিখব, এ বা অ্যানের ব্যবহারগুলো শিখব, অর্থাৎ ব্যবহারের ভিত্তিতে এ বা অ্যান কোথায় কোথায় প্রয়োগ করা যায়। ব্যবহারের ভিত্তিতে এ বা অ্যান কোথায় কোথায় ব্যবহার করা যায়। এক নম্বর যে নিয়মটা স্ক্রিনে দেখা যাচ্ছে, কোনো ব্যক্তি বা বস্তু সিঙ্গুলার কাউন্টেবল নাউন প্রথমবার উল্লেখিত হলে এ বা অ্যান বসে। কোনো ব্যক্তি বা বস্তু সিঙ্গুলার কাউন্টেবল নাউন প্রথমবার উল্লেখিত হলে এ বা অ্যান বসে। কাউন্টেবল নাউন বলতে হচ্ছে যে বিশেষ্যকে গণনা করা যায়। যেমন আপেল, আপেলকে গণনা করা যায়। ম্যান, মানুষ, এরকম। দেখো এক্সাম্পল দেওয়া আছে প্রথমবার, কিন্তু এটাকে কিন্তু খেয়াল করতে হবে। কোনো ব্যক্তি বা বস্তু প্রথমবার উল্লেখিত হলে, এবং সেটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন হতে হবে, হলে সেক্ষেত্রে এ বা অ্যান ব্যবহার করা যেতে পারে। যেমন আই স এ ম্যান অন দ্য স্ট্রিট, আমি রাস্তায় একজন মানুষ দেখলাম। এখানে মানুষ সিঙ্গুলার, সিঙ্গুলার কিন্তু অবশ্যই এক বচন, এবং ওই মানুষটাকে কাউন্ট করা যায়, গণনা করা যাচ্ছে, এবং সেটা প্রথমবার। আমি রাস্তায় একজন মানুষকে দেখলাম, এখানে এ বসবে। আই স এ ম্যান অন দ্য স্ট্রিট। দ্বিতীয় এক্সাম্পলটাতে দেখো, উই শুড টেক অ্যান অ্যাপেল এভরিডে, উই শুড টেক অ্যান আপেল এভরিডে, অর্থাৎ আমাদের প্রত্যেক দিন একটি করে আপেল গ্রহণ করা উচিত। উই শুড টেক অ্যান অ্যাপেল এভরিডে, অ্যাপেল হচ্ছে এখানে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, আমাদের প্রতিদিন একটি করে আপেল গ্রহণ করা উচিত। উই শুড টেক অ্যান অ্যাপেল এভরিডে। দুই নম্বর নিয়মটাতে বলছে অনির্দিষ্টভাবে বোঝাতে
ব্যক্তি বা বস্তুর নামের পূর্বে এ বা এন বসে। এটা কিন্তু আমরা যখন বেসিক নিয়মটা শিখাইছিলাম তখনই বলছিলাম যে সুনির্দিষ্ট যদি হয় তাহলে ডেফিনেট আর্টিকেলস দা, আর যদি হচ্ছে গিয়ে ইনডেফিনিট হয় অর্থাৎ সাধারণ নাউন যদি হয় সেখানে এ বা এন বসে। 2 নম্বর নিয়মটাতে সেটাই বলছে যে অনির্দিষ্টভাবে বোঝাতে ব্যক্তি বা বস্তুর নামের পূর্বে এ বা এন বসে। যেমন প্রথম উদাহরণটাতে দেখো, কাজী নজরুল ইসলাম ওয়ার্কড ইন এ বেকারি। কাজী নজরুল ইসলাম একটা বেকারিতে কাজ করত। কোন বেকারিতে কাজ করতো স্পেসিফাই বলা আছে? বলা নাই। যে কাজী নজরুল ইসলাম হুগলির একটা বেকারির নাম যদি বলে দিত, যেহেতু এখানে কোনো নির্দিষ্ট করা নাই, অনির্দিষ্ট, কাজী নজরুল ইসলাম একটা বেকারিতে কাজ করত, তাহলে কাজী নজরুল ইসলাম ওয়ার্কড ইন এ বেকারি, এটা অনির্দিষ্ট ক্ষেত্রে এ বসছে। শি গিভস মি অ্যান ইরেজার। সে আমাকে একটি ইরেজার দেয়। সে আমাকে একটি ইরেজার দেয়। এখানে ইরেজারের কিন্তু কোনো নাম নাই, বা ইরেজারটি কিন্তু নির্দিষ্ট না। শি গিভস মি অ্যান ইরেজার, সে আমাকে একটি ইরেজার দেয়। 3 নম্বরে সংখ্যাবাচক ওয়ানের পরিবর্তে সংখ্যাবাচক ওয়ান, ONE, সংখ্যাবাচক ওয়ানের পরিবর্তে এ বা এন বসে। এটা দিয়ে নাউনটির অনির্দিষ্ট ভাবটির দিকে গুরুত্ব দেওয়া হয়। এটা দিয়ে কি করা হয়? নাউনের অনির্দিষ্ট ভাবটির দিকে গুরুত্ব দেওয়া হয়। আগেই কিন্তু বলা হয়েছে এ বা এন কিন্তু ইনডেফিনিট আর্টিকেলস, অনির্দিষ্ট, এই জন্য অনির্দিষ্ট কথাটি বারবার আসছে। তাহলে 3 নম্বর নিয়মটাতে বলা হচ্ছে সংখ্যাবাচক ওয়ান এর পরিবর্তে এ বা এন বসে। এটা দিয়ে নাউনটির অনির্দিষ্ট ভাবটির দিকে গুরুত্ব দেওয়া হয়। যেমন 1 মাইল, এখানে 1 মাইল যেহেতু সংখ্যাবাচক এবং অনির্দিষ্ট, এখানে 1 মাইল ব্যবহার না করে আমরা ব্যবহার করব এ মাইল। 1 অ্যাপেল, এখানে 1 অ্যাপেল ব্যবহার না করে আমরা করব অ্যান অ্যাপেল। 1 প্রবলেম, এখানে 1 প্রবলেম না বলে আমরা ব্যবহার করব হচ্ছে এ প্রবলেম। 4 নম্বর নিয়মটাতে দেখো, একজন বোঝাতে প্রপার নাউনের পূর্বে এ বা এন বসে। একজন বোঝাতে প্রপার নাউনের পূর্বে এ বা এন বসে। এক্ষেত্রে প্রপার নাউন কমন নাউন হিসেবে কাজ করে। এক্ষেত্রে প্রপার নাউন কমন নাউন হিসেবে কাজ করে। একজন বোঝাতে প্রপার নাউনের পূর্বে এ বা এন বসে, সেক্ষেত্রে প্রপার নাউন আর প্রপার নাউন থাকে না, কমন নাউন হয়ে যায়। প্রপার নাউন বলতে কোনো একক ব্যক্তি, বস্তু বা স্থানকে বোঝায় নির্দিষ্ট করে, কিন্তু যখন সেটা কমন নাউন হয়ে যায় তখন সেটা এক জাতীয় ব্যক্তি, এক জাতীয় বস্তু বা এক জাতীয় স্থানকে বোঝায়, তখন সেটা আর নির্দিষ্ট থাকে না। দেখো উদাহরণে দেখো, ইউ আর এ নজরুল আই সি। তুমি একটা নজরুল, আমি বুঝতে পেরেছি। তুমি একজন নজরুল, ইউ আর এ নজরুল, মানে তুমি নজরুলের মতন আমার মনে হয়। 2 নম্বরে হি লুকস লাইক এ বাইরন। লুকস লাইক এ বাইরন, সে বাইরনের মতো। এখানে হচ্ছে মানে এক জাতীয় সমস্ত মানুষকে বোঝাচ্ছে, নজরুলের মতন সবাইকে বোঝাচ্ছে, আবার বাইরনের মতন সবাইকে বোঝাচ্ছে। 5 নম্বরে দেখো, সংখ্যাবাচক এক্সপ্রেশন, অর্থাৎ সংখ্যাবাচক ভাব প্রকাশ, যেমন কাপল। কাপল মানে ডবল আর কি, দ্বিগুণ। ডজেন, ডজেন, 100, 1000, মিলিয়ন, স্কোর ইত্যাদির পূর্বে এ বা এন বসে। সংখ্যাবাচক এক্সপ্রেশন যেগুলোতে বোঝা যায়, কাপল, ডজেন, 100, 1000, মিলিয়ন, স্কোর ইত্যাদির পূর্বে এ বা এন বসে। যেমন দেয়ার ইজ এ 1000 পিপল। দ্যাট ইজ এ 1000 পিপল, এখানে সংখ্যাবাচক এক্সপ্রেশন বোঝাচ্ছে যে সেখানে হাজার হাজার মানুষ। দেয়ার ইজ এ 1000 পিপল, অর্থাৎ সেখানে 1000-এর মতন মানুষ, মানে হাজারের মতন মানুষ। হেয়ার আর এ ডজন অফ এগস, এখানে 1 ডজন ডিম আছে। হেয়ার আর এ ডজন অফ এগস, মানে এই ধরনের সংখ্যাবাচক এক্সপ্রেশনের আগে এ বসে, যেমন 1000, ডজন, কাপল, হ্যাঁ, মিলিয়ন, স্কোর, এই ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে। 6 নম্বরে বলছে ইচ বা পার, এগুলো যদি প্রতি অর্থে বোঝায়, প্রতি, ইচ মানে প্রতি, পার প্রত্যেক বা প্রতি অর্থে এ বা এন বসে। যেমন হি কামস হেয়ার এ উইক, আমি যদি বলি হি কামস হেয়ার
এভরি হি কাম হেয়ার পার উইক, প্রতি সপ্তাহে সে এখানে আসে। হি কামস হেয়ার পার উইক, প্রতি সপ্তাহে আসে। তাহলে এখানে এই পারের ক্ষেত্রে মানে প্রতি না ব্যবহার করে এখানে এ ব্যবহার করতে হবে। হি কামস হেয়ার এ উইক, সে সপ্তাহে এখানে আসে। হি কামস হেয়ার এ উইক, এক সপ্তাহে বা প্রতি সপ্তাহে সে এখানে আসে। অ্যান আওয়ার্স, হি ড্রাইভ অ্যাট 60 কিলোমিটার্স অ্যান আওয়ার, সে ঘন্টায় অর্থাৎ প্রতি ঘন্টায় 60 কিলোমিটার বেগে চালায়। হি ড্রাইভস অ্যাট 60 কিলোমিটার্স অ্যান আওয়ার, প্রতি ঘন্টায়, এখানে প্রতি, পার আওয়ার না বলে এখানে বলা হয়েছে অ্যান আওয়ার, সে এক ঘন্টায় 60 কিলোমিটার বেগে চালায়। 7 নম্বরের দেখো, কখনো কখনো ডিসগুইসড প্রিপোজিশন হিসেবে অনের পরিবর্তে এ বসে। কখনো কখনো ডিসগুইসড প্রিপোজিশন হিসেবে অনের পরিবর্তে এ বসে। এখন ডিসগুইসড প্রিপোজিশন বলতে আমরা কি বুঝি? ডিসগুইসড প্রিপোজিশন হচ্ছে এমন একটা প্রিপোজিশন যেটা আসলে প্রিপোজিশন না, যেটা আসলে প্রিপোজিশন না। এই প্রিপোজিশনটার কাজ কি থাকে? এই প্রিপোজিশনটা হচ্ছে মূলত বাক্যের মধ্যে বিভিন্ন শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এটাকেই বলা হচ্ছে ডিসগুইসড প্রিপোজিশন। ডিসগুইসড প্রিপোজিশন যেমন দ্য কিং ওয়েন্ট এ হান্টিং, দ্য কিং ওয়েন্ট এ হান্টিং, এখানে অন হান্টিং হবে প্রিপোজিশনে, মূলত অনকে এখানে ব্যবহার করা হবে না যেহেতু এটা ডিসগুইসড প্রিপোজিশন, এখানে এ বলবে। এই ডিসগুইসড প্রিপোজিশন কিন্তু বাক্যে কমন নাউনের কাজ করে, এটা খেয়াল রাখতে হবে। কমন নাউনটা কি? এক জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে বোঝাবে। যেমন হান্টিং মানে শিকার, শিকার হচ্ছে এক জাতীয় কাজ। এখানে ডিসগুইসড প্রিপোজিশন অন ব্যবহার না করে এখানে আর্টিকেলসের, ইনডেফিনিট আর্টিকেলসের এ অথবা অ্যান এ ব্যবহার করতে হবে। ইনডেফিনিট আর্টিকেলসের এ ব্যবহার করতে হবে। যেমন দ্য কিং ওয়েন্ট এ হান্টিং, রাজা একটি শিকারে যায়, অনির্দিষ্ট। হ্যাঁ, বাঘ শিকারে যায় নাকি শিয়াল শিকারে যায় নাকি হরিণ শিকারে যায় এ ব্যাপারে কিছু বলা নেই, তার মানে এটা অনির্দিষ্ট অর্থাৎ কমন নাউন। হান্টিং হচ্ছে এখানে কমন নাউন। আবার দ্য বেবি ফেল এ স্লিপ, বাচ্চাটা একটা ঘুম দেয় বা বাচ্চাটা একটা ঘুম দেয়। দ্য বেবি ফেল এ স্লিপ, এখানে ফেল অন স্লিপ, বাচ্চাটা ঘুমিয়ে পড়ে। এখানে হচ্ছে দ্য বেবি ফেল এ স্লিপ, এই স্লিপ হচ্ছে এখানে ডিসগুইসড প্রিপোজিশন, তার আগে বসার কথা ওয়ান, সেটা ডিসগুইসড প্রিপোজিশন না বসে এখানে এ বসতেছে। এবং দেখো এই এটাই কিন্তু হচ্ছে এই বাক্যের মধ্যে বিভিন্ন শব্দের মধ্যে একটা সম্পর্ক তৈরি করছে, সংযুক্ত করছে, যার কারণে এটা হচ্ছে ডিসগুইসড প্রিপোজিশন। ডিসগুইসড প্রিপোজিশনটা তো বোঝা গেছে যে শব্দটা বাক্যের মধ্যে বিভিন্ন শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করে, কিন্তু সেটা আসলে প্রিপোজিশন না, কিন্তু কমন নাউনের মতন কাজ করে। এটাকেই হচ্ছে ডিসগুইসড প্রিপোজিশন বলে। এক্ষেত্রে অন ব্যবহার না হয়ে, ও এন, অন ব্যবহার না হয়ে এ বসে। 8 নম্বরে দেখো, পেশা, ব্যবসা, শ্রেণী বোঝাতে এ বা এন বসে। পেশা, ব্যবসা, শ্রেণী বোঝাতে এ বা এন বসে। যেমন হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, এখানে ইঞ্জিনিয়ারদের পেশা বোঝানো হচ্ছে। তিনি একজন প্রকৌশলী। শি ইজ এ লয়ার, তিনি একজন আইনজীবী। এখানে পেশা বা হি ইজ এ বিজনেসম্যান, এই টাইপের যে পেশা বা ব্যবসা বা শ্রেণী বোঝাতে এ বা এন এর ব্যবহার হয়। 9 নম্বর দেখো, অপরিচিত ব্যক্তির নাম বা পদবি বোঝাতে এ বা এন বসে। অপরিচিত ব্যক্তির নাম বা পদবি বোঝাতে এ বা এন বসে। যেমন এ রতন বাবু কল্ড অন ইউ, রতনবাবু নামে একজন ব্যক্তি, অপরিচিত ব্যক্তি কিন্তু রতনবাবুকে চেনে নাই। এ রতনবাবু মানে যে যাকে বলছে সে রতনবাবুকে চেনে না, বলছে এ রতনবাবু কল্ড অন ইউ, অর্থাৎ রতনবাবু নামে একজন আপনাকে কল করেছিল। দ্বিতীয় বাক্যটাতে দেখো, এ মিস্টার আব্দুল করিম কেম টু সি ইউ, আব্দুল করিম নামে একজন ব্যক্তি, এ মিস্টার আব্দুল করিম কেম টু সি ইউ, আব্দুল করিম নামে এক ব্যক্তি তোমাকে দেখতে এসেছিল বা আপনাকে দেখতে এসেছিল। তাহলে অপরিচিত ব্যক্তি বা নাম,
অপরিচিত ব্যক্তির নাম বা পদবীর ক্ষেত্রে এ বা অ্যান বসে। 10 নম্বর নিয়মটাতে দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউন যখন কমন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন তার পূর্বে এ বা অ্যান বসে। তো কমন নাউন কাকে বলে আমি আগেই বলেছি, এক জাতীয় ব্যক্তি, বস্তু বা স্থানকে হচ্ছে কমন নাউন বলবে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কোনো দোষ বা গুণের নাম, দোষ বা গুণের নাম, কোনো দোষ বা কোনো ব্যক্তির দোষ বা গুণের নাম হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা যখন কমন নাউন হিসেবে ব্যবহার হবে তখন তার পূর্বে এ বা অ্যান বসবে। যেমন হেলেন ওয়াজ এ বিউটি, হেলেন ওয়াজ এ বিউটি। দেখো বিউটি কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা গুণের নাম, কিন্তু সেটা এখানে সমস্ত সৌন্দর্যের, এক জাতীয় সৌন্দর্যের ক্ষেত্রে বোঝানো হচ্ছে। হেলেন ওয়াজ এ বিউটি, হেলেন ছিল সুন্দর। আবার শি ওয়াজ এ জাস্টিস ফর দ্য ডিপ্রাইভড পিপল, অর্থাৎ অধিকার বঞ্চিত মানুষের জন্য তিনি একজন ন্যায় বিচারক। এখানে জাস্টিস কিন্তু গুণবাচক নাম, কিন্তু কমন নাউন হিসেবে, অর্থাৎ এক জাতীয় সমস্ত বিচারকদের গুণ কিন্তু এখানে প্রকাশ করছে। শি ওয়াজ এ জাস্টিস অফ ডিপ্রাইভড পিপল, অর্থাৎ অধিকার বঞ্চিত মানুষের জন্য তিনি হচ্ছে একজন জাস্টিস। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে গুণবাচক বিশেষ্য, কিন্তু সেটা হয়ে যাবে হচ্ছে কমন নাউন, অর্থাৎ এক জাতীয় ব্যক্তি, বস্তু বা স্থানকে বোঝাবে, যেটা অনির্দিষ্ট থাকবে। 11 নম্বর হচ্ছে সুপারলেটিভ। সুপারলেটিভের মোস্ট, সুপারলেটিভে তো আমরা মোস্ট ব্যবহার করি। এই সুপারলেটিভের মোস্টের অর্থ যখন ভ্যারি, মানে এই মোস্টের অর্থ যখন খুব বেশি বোঝাবে তখন দায়ের পরিবর্তে এ বসে। আমরা কিন্তু নর্মালি সুপারলেটিভ ডিগ্রিতে মোস্টের আগে কিন্তু দা বসাই, মোস্টের আগে দা বসাই, কিন্তু এই মোস্টের অর্থ যখন ভ্যারি বা খুব বেশি বুঝাবে তখন তার আগে দায়ের পরিবর্তে সেখানে এ বসবে। অর্থাৎ হি স এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট, সে খুব চমৎকার একটি দৃশ্য দেখেছিল। দিস ইজ এ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি, এটা খুবই একটি মজার গল্প। তাহলে এই সুপারলেটিভ ডিগ্রিতে মোস্টের অর্থ যখন ভেরি বা খুব বেশি মনে হবে বা বুঝাবে তখন সেখানে দা ব্যবহার না হয়ে এ ব্যবহার করতে হবে। এক জাতীয় সকলকে বুঝাতে সিঙ্গুলার কমন নাউনের পরিবর্তে এ বা অ্যান বসে। এক জাতীয় সকলকে বুঝাতে সিঙ্গুলার কমন নাউনের পরিবর্তে এ বা অ্যান বসে। কমন নাউন বলতে আমি তো আগেই বলেছি যে এক জাতীয় ব্যক্তি, বস্তু বা স্থানকে বোঝাবে। যেমন এ চাইল্ড নিডস মিল্ক, এ চাইল্ড নিডস মিল্ক। তাহলে এখানে চাইল্ড বলতে সমস্ত বাচ্চাদের বোঝাচ্ছে। এ হর্স ক্যান রান ফাস্ট, ঘোড়া দ্রুত দৌড়তে পারে, এখানে ঘোড়া বলতে সমস্ত ঘোড়াদেরকে বোঝানো হচ্ছে। 13 নম্বরে বলছে ফিউ, লিটেল, গ্রেট, লট অফ, গুড ডিল ইত্যাদির পূর্বে এবং ম্যানি এর পরে এ বা অ্যান বসে। তো এক্সাম্পলের দুটো দেওয়া আছে, লট অফ, আই রিমেম্বার এ লট অফ, তাহলে লট অফের আগে এ বসছে। দিস সস নিডস এ লিটল মিল্ক, লিটেলের আগে বসছে। আর ম্যানির ক্ষেত্রে বসবে হচ্ছে পরে। যেমন ম্যানি এ ফ্লাওয়ার হ্যাজ গ্রোন ইন দ্য গার্ডেন, ম্যানি এ মানে ম্যানির পরে বসবে, ম্যানি এ ফ্লাওয়ার হ্যাজ গ্রোন ইন দ্য গার্ডেন। আর লিটেল, লট অফ এগুলার বসবে হচ্ছে আগে। তো আজকের যে এ বা অ্যান মানে ইনডেফিনিট আর্টিকেলসের যে ব্যবহারগুলো শেখানো হলো, পরের ক্লাসে আরও বাকি আছে, সেটা শেখানোর পরে হচ্ছে ইনডেফিনিট আর্টিকেলসের হচ্ছে সবগুলো শেষ হয়ে যাওয়ার পরে আমরা ডেফিনিট আর্টিকেলসের ব্যবহারগুলো শিখব, অতিরিক্ত যে ব্যবহারগুলো আছে। প্লাস হচ্ছে অমিশন অফ আর্টিকেলস মানে নো আর্টিকেলস, কোথায় আর্টিকেলস বসে না সেটা শিখব। তারপরে হচ্ছে আর্টিকেলসের ক্লাস শেষ হবে। তো আজকে এই পর্যন্ত, যা দেখানো হলো, শেখানো হলো, মন দিয়ে পড়বে। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবে, আমি উত্তর দিব। ধন্যবাদ।